হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজ সানডে। অ্যাবিবাবু সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছে। আমরা সবাই আজকে অনেকটা তাড়াতাড়ি ঘুম থেকে উঠে পড়েছি। আজকে অনেকগুলো কাজ আছে, সেগুলো সব সেরে বিকেলে একটা ইনভিটেশন আছে, সেখানে যাব। তাই একটু সকাল সকালই দিনটা শুরু করলাম। আজকে ঠিক করেছি বাগানে সব সবজি রান্না করব। আমরা অ্যাকচুয়ালি এই সপ্তাহের মাঝখানেই বেড়াতে চলে যাব, বেশ 4-5 দিনের একটা ট্রিপ। তাই ভাবলাম আজকে সানডেতে যদি না রান্না করি এই সবজিগুলো, তাহলে আর রান্না করা হবে না। কাল তো আবার আমার অফিস আছে। দুটো বড় বড় জুকিনি হয়েছে। এই যে বাড়ি থাকবো না 4-5 দিন, এর মধ্যে যদি বৃষ্টি না হয় তাহলে গাছগুলো আবার হয়তো খারাপ হয়ে যাবে। যখন বৃষ্টি হয় তখন বলি রোজ বৃষ্টি হচ্ছে, আর এখন যেই বেড়াতে যাব তখন মনে হচ্ছে এখন একটু বৃষ্টি মাঝে মাঝে হলেই ভালো। আজকে একটু লাল শাকও তুলবো। লাল শাক অনেক দিন হয়ে গেছে, কিন্তু আমরা এখনও অবধি খাইনি। বন্ধুদেরকে দিয়েছি, কিন্তু নিজেরা রান্না করে যে খাবো সেই সময়টাই পাচ্ছিলাম না। বেশ বড় হয়ে গেছে, লম্বা লম্বা ডাঁটাও হয়ে গেছে লাল শাক গাছে। যতটা সম্ভব লাল শাক গাছগুলো তুলে নেব। আজকে আমি রান্না করব, আর এক বন্ধুকেও একটুখানি দেব। আবার লাল শাক বীজ এনেছি। ইচ্ছে তো আছে এগুলো খেয়ে যদি শেষ করে ফেলি, আর তখনও যদি দেখি যে সামার আছে, তাহলে মোটামুটি আরও একবার লাগিয়ে দিলে পরে খেতে পারবো। লাল শাক তো একদমই অ্যাভেলেবেল না এখানে। বাড়িতে লাল শাক লাগিয়ে তারপরে খাচ্ছি। যে বাঙালি বন্ধুর কাছে এই গল্প করছি, সবাই মোটামুটি জিজ্ঞেস করছে কোথায় পেলি। বেশ কয়েকটা শশাও হয়েছে, একটু বেশিই বড় হয়ে গেছে। একটু আগে তুলে নিলে ভালো হতো। এখন মনে হচ্ছে এগুলোতে সব বীজ হয়ে যাবে। শশা গাছ আর লাউ গাছ দেখতে তো অনেকটাই একই রকম দূর থেকে, আর দুটো গাছই মোটামুটি একই ডিরেকশানে যাচ্ছে। কীভাবে যে কি ম্যানেজ করব। লাউ গাছের তো মাচা দিয়ে দেবো, কিন্তু শশা গাছ যে কী করব বুঝে উঠতে পারছি না এখনও। একটা কুমড়ো ফুল হয়েছে, সেটাও তুলে নিলাম। এই কুমড়ো ফুলের বড়া অনেক দিন ধরে খাবো বলে ওয়েট করে থাকি। আবার যখন ফিরে আসবো, যদি গাছগুলো ঠিকঠাক না থাকে, তাই ভেবে ভাবলাম একটা কুমড়ো ফুল হয়েছে সেটাই তুলে নিয়ে যাই। এবার কয়েকটা লাউ পাতাও তুলে নিয়ে যাচ্ছি। ইচ্ছে আছে লাউ পাতা দিয়ে একটা স্পেশাল আইটেম বানানোর আজকে। সকাল সকাল বাগান থেকে অনেক সবজি তুলে নিয়ে চলে এসেছি। কি ভালো লাগছে সব সবজিগুলোকে একসাথে দেখে। লাল শাকটায় বড্ড মাটি আছে, এটাকে ভাবছি এখন ভালো করে ওয়াশ করে তারপরে ঘরে নিয়ে যাব। যা মাটি লেগে আছে এই লাল শাক গাছগুলোতে, এগুলোকে যদি বাইরে থেকে ক্লিন না করে গিয়ে কিচেনে নিয়ে গিয়ে তারপরে ক্লিন করতাম, তাহলে আরও বেশি মেস হতো। শাক তো ক্লিন করা হলো, এবার পরের কাজ হচ্ছে শাকটাকে কাটতে হবে। ওটাও বেশ অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার। সব সবজি নিয়ে এবার বসবো কাটতে। জুকিনি, আলু আর চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি রান্না করব। ঝিঙে, আলু, চিংড়ি মাছ দিয়ে যেরকম পাতলা ঝোল হয়, একদম সেরকম। ঝিঙে তো এখানে খুব একটা পাওয়া যায় না, তাই সমস্ত ঝিঙের রান্নাগুলো এই জুকিনি দিয়েই করি। দুটো জুকিনি কেটেছিলাম, একটা রান্না করছি আর একটা ফ্রিজে রেখে দেবো। আশা করি ভালোই থাকবে। আর এই রান্নাটাতে আমি কোনো রকম মশলা ইউজ করি না, শুধু একটু নুন, হলুদ, কাঁচা লঙ্কা আর ফোড়নে কালো জিরে দিয়েছি। জুকিনি আর আলুটাকে ভালো করে একটু ভাজা ভাজা মতন করে নিয়ে জল ঢেলে ওর মধ্যে একটুখানি চিংড়ি মাছ দিয়ে দিলাম, আর নামানোর আগে ধনে পাতা দিয়ে দিয়েছি। লাল শাক কাটা হয়ে গেছে, আবার কাটার পরে ভালো করে ধুয়ে নিয়েছি। শাকে যদি মাটি থাকে তাহলে পুরো রান্নাটাই একদম মাটি হয়ে যাবে। এত লম্বা লম্বা মোটা মোটা ডাঁটা হয়ে গেছিলো, বেশ কিছুটা দিয়েছি আর বেশ কিছুটা আবার রেখে দিয়েছি ফ্রিজে, যদি কোনো অন্য তরকারি রান্না করা যায়। একবার খেয়েছিলাম এক বন্ধুর বাড়িতে ইলিশ মাছের মাথা দিয়ে এই লাল শাকের বড় বড় ডাঁটাগুলো, আর তার সাথে আরও অনেক সবজি ছিল, ভালোই লেগেছিল খেতে। লাল শাকেও শুকনো লঙ্কা, কালো জিরে আর রসুন ফোড়ন দিয়ে রান্না করছি। হয়েই গেছে লাল শাকটা, খুব তাড়াতাড়ি রান্না হয়ে গেল। সব শাক সেদ্ধও হয়ে গেছে, আর একটু নাড়াচাড়া করে নামিয়ে দিলাম। আর এদিকে কুমড়ো ফুল, একটাই ফুল দুটো টুকরো করে নিয়েছি। একটু ময়দা আর একটু চালের গুঁড়ো মিক্স করে একটা পাতলা ব্যাটার বানিয়ে একটুখানি ফ্রাই করে নিচ্ছি। অ্যাবি তো বেসন খেতে পারে না, তার জন্য কুমড়ো ফুলের বড়া আমরা চালের গুঁড়ো আর এরকম ময়দা মিশিয়েই বানাই, ভালোই লাগে খেতে। আর ব্যাটারটার মধ্যে একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম আর একটুখানি নুন অ্যাড করেছিলাম। এবার স্পেশাল আইটেমটা বানাবো, লাউ পাতায় চিংড়ি মাছ রান্না করব। লাউ পাতাগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, একটুখানি জলের মধ্যে কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম নুন জলের মধ্যে। আর চিংড়ি মাছটার মধ্যে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, একটু হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এবার কলা পাতায় মুড়ে নেব।
কিন্তু সুতোটা খুঁজে পাচ্ছি না, তাই একটা টুথপিক দিয়েই এটাকে আটকে দিলাম। দুটো লাউ পাতার মধ্যে 4টে চিংড়ি মাছ রান্না করলাম। অ্যাবি আবার সর্ষে রান্না খুব একটা পছন্দ করে না, কিন্তু গাছের প্রথম লাউ পাতা তো ওকে হয়তো 1-2 গাল দেবো, সেজন্যই 2খানা বানালাম। আর চিংড়ি মাছের অলরেডি একটা তরকারি বানিয়ে ফেলেছি, তো সেই জন্য আর বেশি করে বানালাম না। এই লাউ গাছ লাগানোই হয় এই লাউ পাতা, লাউ শাক এসব দিয়ে সমস্ত রকম রান্না করার জন্য। আজকে তো চিংড়ি মাছ দিয়ে করলাম, তারপরে আরও একদিন ইলিশ মাছ দিয়েও বানাবো। আর লাউ পাতা বাটা সেটা খেতেও ভালো লাগে। আর একটু লাউ গাছটা বড় হোক আর একটু পাতা হোক, তারপরে আর একদিন বানাবো। এবার কড়াইয়ের মধ্যে অল্প একটুখানি তেল দিয়েছি। এবার এপিট ওপিট করে ভালো করে ভেজে নেব, একদম লো ফ্লেম করে। তোমরা অনেকেই আমাকে বলো যে ক্যানাডাতে থেকেও এত বাঙালি খাবার দাবার খাও। সত্যি বলতে আমরা বাড়িতে সবাই বাঙালি খাবার খেতে ভীষণ পছন্দ করি, আর সেগুলো খুঁজে খুঁজে বেরও করি কোথায় পাওয়া যায়। এই যেমন লাউ শাক গাছটা আমরা প্রায় 70 কিলোমিটার দূরে বাংলাদেশি দোকান থেকে কিনে নিয়ে এসে লাগিয়েছি এই লাউ পাতা আর লাউ গাছের সমস্ত আইটেম বানিয়ে খাবো বলে। ব্যাকইয়ার্ড গার্ডেনে সব ভেজি দিয়েই আজকে রান্না বান্না হলো। ভাবলাম ব্যাকইয়ার্ডের ওই ডাইনিং টেবিলটাতে বসেই খাওয়া দাওয়া করব, কিন্তু ও বাবা, এত ঝমঝমিয়ে বৃষ্টি শুরু হয়ে গেল, সেটা আর করা যাবে না। এমনকি এই যে গ্রিলটা, সেটাও ভেবেছিলাম কাভার করে রাখবো, তারও সময় পেলাম না। ঝুপ করেই বৃষ্টিটা নামতে শুরু করলো। তাই আর কি করা যাবে, ঘরের ডাইনিং টেবিলেই সমস্ত সাজিয়ে গুছিয়ে বসে পড়লাম লাঞ্চ করতে। লাল শাক ভাজা, কুমড়ো ফুলের বড়া, লাউ পাতায় চিংড়ি, আর সকালে যে শশা তুলে এনেছিলাম তাই দিয়ে একটু স্যালাড বানিয়ে নিয়েছি। আর এদিকে জুকিনি আলু দিয়ে চিংড়ি মাছের ঝোল। লাউ পাতায় চিংড়িটা এত ভালো হয়েছে না খেতে, ভীষণ সফট হয়েছে। দুপুরে খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা বেরোচ্ছি। এখন দুপুরবেলা খাওয়া দাওয়াটা ভীষণ ভালো খেয়েছি। লাল শাকটা কি ভালো, মানে মুখে দিলেই পুরো মিলিয়ে যাচ্ছে, বাড়ির গাছের শাক। তো এখন আমি যাচ্ছি পার্লারে, ওরাও যাচ্ছে হেয়ার কাট করতে, তবে আলাদা আলাদা জায়গাতে। তো সবার ফিরে আসবো, ফিরে এসে আবার আমাদের একটা ইনভিটেশন আছে সন্ধ্যেবেলা, সেখানে যাব। এদিকে হাতে আর সময় নেই, আমরা বুধবার বেড়াতে যাব। মানডেতে তো আমার অফিস থাকে, টিউসডেটা শুধু মাঝখানে ফাঁকা আছে, বুধবার দিন সকালবেলা বেরোবো আমরা। তো সেই জন্য এখনই সময়, খাওয়া দাওয়া করেই বেরিয়ে পড়েছি। আমার হয়ে গেছে, এই বাবুরও হয়ে গেছে। ওরে বাবা রে, তো পুরো হিরো, দেখেছো? হেয়ার কাট করে এই সানগ্লাস পরে, দেখি আমি লুকটা দেখি একবার। বাবার আইডিয়া আছে। বাবার আইডিয়া? বাবা তো পুরো হিরো বানিয়ে দিয়েছে তোমাকে, হেভি লুক দিয়েছে তো। চলো, আমি এখানে থাকবো। না না, কি করে এখানে থাকবি? থাকা যায়, নেবারহুডে মনে হয় করা যায়। আমি আগে আমাকে লটা পড়তে দাও, তারপরে ও সামনের সিটে বসে নাকি যাবে। ক্লাস থেকে ফেরার সময় তো আমি সামনেই বসি। সেটা বাবা কেন করেছিল আমি জানি না। হ্যাঁ, আমাকে তোমার 10 ইয়ার্স হয়নি, তুমি সামনে বসতে পারো না। আমি যে লটা জানি সেটা এবার আমাকে লটা পড়তে হবে। না না, চলো বাবা তাড়াতাড়ি করো, আমাদের আবার বেরোতে হবে। না বাবা, এটা তো তুমি মেন রোড ধরে যাবি, ওটা তো পাড়ার গলিতে গেছিলি একদিন, দেখেছো? বাবা একদিন ওকে পিয়ানো ক্লাস থেকে, মানে 2টো স্ট্রিট পরে নিয়ে এসেছিল, মানে মেন রাস্তায় বেরোতে হয়নি। এখনো বলছে সামনে বসবে। এখানে ল খুব স্ট্রিক্ট বাবা, তারপর যদি দেখতে পায়। কেউ তো জিজ্ঞেস করো না, হাউ ওল্ড আর ইউ? আর যদি জিজ্ঞেস করে, এখানে ওই যে পুলিশের গাড়ি, আওয়াজ পেয়েছি, এইটা ভালো হয়েছে। মোক্ষম টাইমে আওয়াজ পেয়েছে, সঙ্গে সঙ্গে সামনের সিট থেকে পেছনের সিটে বসে পড়েছে। হ্যাঁ, কমপ্লেক্সে ঢুকছে, দেখছো বাচ্চাটা কখন থেকে সামনের সিটে বসে আছে। চলো চলো হিরো। বাড়ি ফিরে রেডি হয়ে আবার বেরিয়ে পড়েছি। এখন যাচ্ছি আমাদের এক বন্ধুর বাড়িতে। বন্ধুর বাড়িতে না, একটা পার্কে যাচ্ছি। আমাদের এক বন্ধুর আজকে জেন্ডার রিভিল পার্টি। জেন্ডার রিভিল পার্টি হচ্ছে, মানে আজকে এখানে তো মানে বেবি বর্ন হওয়ার আগেই জানতে পারে, 20 উইকসের পরে জানতে পারে যে বয় না গার্ল। তো সেইটা একটা আনুষ্ঠানিকভাবে আর কি সবাইকে জানানো যে বেবি বয় আর গার্ল। তো আজকে সেই ইভেন্টটা হবে, তো আমরা সেই জন্য যাচ্ছি। আর জেন্ডার রিভিল পার্টি মানে বয় আর গার্ল, মানে হচ্ছে ব্লু অ্যান্ড পিঙ্ক। তো সেই জন্য পার্টির থিমও হচ্ছে ব্লু অ্যান্ড পিঙ্ক। তো সবাই আমরা ব্লু অ্যান্ড পিঙ্ক ডিভাইড করে পরে নিয়েছি। আমি আর অ্যাবি পরেছি ব্লু, অমিত পরেছে পিঙ্ক। এবার আজকে দেখা যাবে যে কোন দল আর কি জিতবে, এরকম একটা ব্যাপার। অ্যাবি বলছে পিঙ্ক শিওর। জেনারেলি জেন্ডার রিভিল পার্টি মানে আমি পিঙ্কই পরি ম্যাক্সিমাম সময়, কিন্তু আমার কাছে পিঙ্ক আজকে অ্যাভেলেবেল ছিল না, মানে হাতের কাছে ছিল না।
তো ব্লু পরেই চলে এসেছি। পার্কে ঢুকেই দূর থেকেই দেখতে পাচ্ছিলাম যে ডেকোরেশন হচ্ছে, আর এত সুন্দর করে সাজানো, সব থিম হচ্ছে পিঙ্ক অ্যান্ড ব্লু। কেকটাও খুব সুন্দর, আর এর সাথে রয়েছে কুকিজ, মার্শমেলো, ললিপপ, ওদিকে আবার রয়েছে কাপকেক, এমনকি লেমনেডও রয়েছে পিঙ্ক অ্যান্ড ব্লু থিমে। আজকে দুপুরবেলাতে বৃষ্টি হয়েছে, কিন্তু এখন না ওয়েদারটা ভালো হয়ে গেছে, বেশ একটা ঝকঝকে রোদ উঠেছে। আর এই যে এখানেই হচ্ছে জানা যাবে বেবি বয় আর বেবি গার্ল। এই যে এখানে ওই স্কোয়ার করা জিনিসগুলো রয়েছে, ওগুলো উল্টালেই পিঙ্ক অ্যান্ড ব্লু থাকবে। ওর মধ্যে থেকে যেটা বেশি হবে, যে কালারটা, সেটাই হচ্ছে আজকে বেবির জেন্ডার। অ্যাবি জেন্ডার রিভিল পার্টিতে এসেছে ঠিকই, কিন্তু এসছে তো খোলা পার্কে। ব্যাস বল নিয়ে চলে এসছে, এবার শুরু করে দিয়েছে সকার খেলা। তবে বন্ধুরা এখনও কেউ আসেনি, তাই আমার দিকেই বল দিচ্ছে, বলছে আমাকেই খেলতে হবে। পার্টিতে বেশ কিছু ইন্টারেস্টিং গেমও ছিল, খুবই মজার। এই যেমন বেবি কার মতন দেখতে হবে, আরও অনেক কিছু ছিল, সেগুলো সমস্ত প্রেডিক্ট করে লিখতে হবে। আর এখানে বাচ্চাদের জন্য পিৎজার ব্যবস্থা, অ্যাবি বসে পড়েছে পিৎজা খেতে। আর এই যে ওয়াটার বটলগুলো রয়েছে পার্টিতে, সেগুলোও কিন্তু বেবি গার্ল না বেবি বয় সেটা গেস করে এরকম করে বানানো, খুব সুন্দর করে লেবেল করা। আর বিকেলবেলাতে পার্কে বসে স্ন্যাকে খেলাম দই বড়া, আর তার সাথে ছিল চিকেন ললিপপ। আর মেন কোর্সে ছিল পরোটা, চিকেন বিরিয়ানি, আর তার সাথে ছিল একদম বাঙালি স্টাইলের মাটন কষা। পার্টির মাঝখানে অ্যাবিবাবুর ড্রেস চেঞ্জ হয়ে গেছে, পরে তো এসেছিল ব্লু, এখন হয়ে গেছে অরেঞ্জ। এই যে সকার খেলতে খেলতে ওই যে পেছনে জল রয়েছে, ওর মধ্যে পড়ে পুরো ভিজে গেছে। ভাগ্যিস আমার কাছে জামা ছিল, তাই সেটাকে চেঞ্জ করে দিয়েছি। সন্ধে হয়ে গেছে, এবার সবাই মিলে ফেরার পালা। বাড়ি চলে এসেছি, এখন রাত 11টা বাজে। এমনিতে সামারে আউটডোর পার্টি হলে যা হয়, খাওয়া দাওয়া করে সমস্ত কিছু করতে করতে পার্কেই তখন 10টার সময় প্রায় আলো, মানে সন্ধেবেলা আর কি 10টার সময়। তো ওইসব খাওয়া দাওয়া হলো, আড্ডা হলো, সবকিছু করে বেরোতে বেরোতেই অনেক দেরি হয়ে গেল। আর বাড়ি থেকে 1 ঘন্টা দূর। আর পার্টি থেকে রিটার্ন গিফট পেয়েছি, খুব সুন্দর একটা রিটার্ন গিফট পেয়েছি, একটা সুন্দর গাছ পেয়েছি, আর একটা কি রিং আছে তার সাথে। গাছ তো খুব পছন্দ, তার সাথে এই যে একটা এরকম কি রিং আছে। খাওয়া দাওয়া আড্ডা সব খুব ভালো কাটলো, উইকেন্ডটা খুবই ভালো কাটলো। কিন্তু আবার মানডে টিউসডে অসম্ভব কাজের চাপ থাকবে, আর ওয়েডনেসডে থেকে তো আবার ছুটিতে যাবো। এখন মানে এই দুদিনের প্রচন্ড কাজের চাপ। ভেবেছিলাম আজকে একটু যদি তাড়াতাড়ি ফিরে আসি, তাহলে কিছুটা প্যাকিং গুছিয়ে রাখবো, তো সেটা সম্ভব না। রাত্রি 11টার সময়, আর এরা তো এখন খেলা দেখবে বাকি সময়টা। আমার একটু কিচেনের কাজ বাকি আছে, তখন এত তাড়াহুড়ো করে গিয়েছি না, কিচেনের মানে ডিশওয়াশারে বাসনপত্রগুলো দিয়ে যেতে পারিনি, ওটা দেবো, দিয়ে তারপরে আমি ঘুমিয়ে পড়বো বা ভিডিও এডিট করে তারপরে ঘুমোতে যাবো এরকম। তো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করো। ওদিক থেকে অ্যাবিবাবু বলছে টাটা।